গল্পের শুরুতেই এক অদ্ভুত অশান্তি যেন ঘিরে ধরেছিল বাড়িটাকে। বাইরে উৎসবের আমেজ, গায়ে হলুদের আনন্দ, আত্মীয় স্বজনের কোলাহল, সবকিছু মিলিয়ে যেন এক আনন্দময় পরিবেশ। কিন্তু এই আনন্দের আড়ালেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক রহস্য, যার কেন্দ্রে ছিল ময়ূরাক্ষী। সোহাগের ঘরে তখন নিঃশব্দে ঢুকে পড়েছে ময়ূরাক্ষী। তার চোখে এক ধরনের তাড়া, যেন কিছু একটা খুব জরুরি খুঁজে পেতেই হবে। ঘরের প্রতিটি কোণা, আলমারির অপর থেকে নিচ, এমনকি ছোট ছোট ড্রয়ারও সে খটিয়ে খটিয়ে দেখতে থাকে, কিন্তু কোথাও সেই কাঙ্ক্ষিত শাখার দেখা নেই। তার কপালে ভাঁজ পড়ে, মনে মনে ভাবে, কোথায় রাখল সোহাগ এত গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক তখনই তার চোখে পড়ে একটা ছোট্ট চাবি, টেবিলের একপাশে রাখা। ময়ূরাক্ষীর চোখে যেন এক ঝলক আশার আলো জ্বলে ওঠে। দ্রুত চাবিটা হাতে নিয়ে সে ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে যায়। একটু দ্বিধা করলেও পরক্ষণেই চাবি ঢুকিয়ে আলমারিটা খুলে ফেলে। ওয়ার্ড্রোবের ভেতর চোখ রাখতেই সে দেখতে পায় শাখা বাঁধানোর সুন্দর একটি বাক্স। তার মুখে তখন এক রহস্যময় হাসি ফুটে ওঠে। দ্রুত সেই বাক্সটা বের করে নিয়ে সে রূপাকে ডাকে। রূপা একটু অবাক হয়ে এগিয়ে আসতেই ময়ূরাক্ষী নিচু গলায় বলে, রূপা, এই শাখাটা তুমি তোমার ঘরে এমন জায়গায় লুকিয়ে রাখবে যাতে কেউ কোনোদিনও এটা খুঁজে না পায়। রূপা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও ময়ূরাক্ষীর দৃঢ়তা দেখে আর কিছু বলতে পারে না। সে বাক্সটা নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ময়ূরাক্ষীও তার পিছু পিছু বেরিয়ে আসে, যেন কিছুই ঘটেনি। এরপরই শুরু হয় তার অভিনয়। নিচে নেমে আসতেই সে স্বাভাবিক ভঙ্গিতে একটু ক্লান্তির ভাব এনে সূর্যের সামনে দাঁড়ায়। সূর্য প্রশ্ন করতেই ময়ূরাক্ষী মৃদু হাসি দিয়ে বলে, জানো, তেমন কোনো এমার্জেন্সি ছিল না। কালকের মিটিংটা ফাইনাল হবে কিনা সেটাই জানার জন্য ফোন করেছিল। তার কথায় যেন কোনো সন্দেহের অবকাশই থাকে না। সবাই আবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদের আসর জমে ওঠে। ঢাকের আওয়াজ, হাসি ঠাট্টা, হলুদের গন্ধ, সব মিলিয়ে এক আনন্দ ঘন মুহূর্ত। ময়ূরাক্ষী তখন আবারও তার অভিনয়ের জাদু দেখায়। সে এগিয়ে গিয়ে সূর্য আর সোহাগের গালে আলতো করে হলুদ মাখিয়ে দেয়। মুখে হাসি, চোখে মায়া। কেউ বুঝতে পারে না তার ভেতরের লোকানো উদ্দেশ্য। সকলের আশীর্বাদ আর ভালোবাসায় ধীরে ধীরে সম্পূর্ণ হয় সূর্য আর সোহাগের গায়ে হলুদের অনুষ্ঠান। ঠিক সেই সময় গুরুদেবের আগমন ঘটে। বাড়ির সবাই তাকে সম্মান জানিয়ে ভিতরে নিয়ে আসে। গুরুদেবের উপস্থিতিতে পরিবেশটা যেন আরও গম্ভীর আর পবিত্র হয়ে ওঠে। তিনি মৃদু কণ্ঠে বলেন, এবার ভগবানকে সাক্ষী রেখে সূর্য সোহাগকে শাখা পরিয়ে দেবে। এই কথা শুনে সবাই ঠাকুর ঘরের দিকে এগিয়ে যায়। সূর্য আর সোহাগকে সামনে নিয়ে যাওয়া হয়। চারদিকে ধূপের গন্ধ আর মন্ত্রোচ্চারণের শব্দে পরিবেশটা যেন এক অন্যরকম আবহ তৈরি হয়। সোহাগের মুখে তখন লজ্জা আর আনন্দের মিশ্র অনুভূতি, কিন্তু তার মনে হঠাৎ একটা চিন্তা জেগে ওঠে। শাখাটা তো ঘরে রাখা। সে দ্রুত বলে, আমি এক্ষুনি শাখাটা নিয়ে আসছি। এই বলে সে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে ছুটে যায়। তার মনে কোনো সন্দেহ নেই, সবকিছু ঠিকঠাকই থাকবে। কিন্তু ঘরে ঢুকে ওয়ার্ড্রোব খুলতেই তার হাত থেমে যায়। ভেতরে তাকিয়ে সে হতবাক, শাখা বাঁধানোর বাক্সটা নেই। তার চোখ বড় হয়ে যায়, বুকের ভেতর ধুকফুক শব্দ যেন বেড়ে যায়। সে একের পর এক তাক খুলে দেখে, কিন্তু কোথাও কিছু নেই। মুহূর্তের মধ্যে তার আনন্দ ভয় আর দুশ্চিন্তায় পরিণত হয়। এটা কিভাবে সম্ভব? নিজের মনেই প্রশ্ন করে সোহাগ। বাইরে তখন সবাই অপেক্ষা করছে, আর ভেতরে সোহাগ দাঁড়িয়ে আছে এক অজানা আতঙ্ক নিয়ে। তার মনে হয় যেন এই ছোট্ট একটি শাখার বাক্সই আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই অজান্তেই শুরু হয়ে যায় এক নতুন ঝড়, যার প্রভাব পড়তে চলেছে সবার জীবনে। সোহাগ সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও শাখাটা খুঁজে পেল না। আলমারি, ড্রয়ার, তাক, কোথাও কিছু নেই। তার বুক ধড়ভড় করতে লাগল। মনে মনে ভাবল, তাহলে কি সূর্য স্যার শাখাটা অন্য কোথাও সরিয়ে রেখেছেন? এই ভেবে সে দ্রুত নিচে নেমে এলো। নিচে এসে হাঁপাতে হাঁপাতে ইন্দ্রকে বলল, কর্তাবাবু, আমি শাখাটা খুঁজে পাচ্ছি না। তারপর সূর্যের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি তো শাখাটা ড্রয়ারে রেখেছিলেন, সেখানে তো নেই। আপনি কি অন্য কোথাও রেখেছেন? সূর্য একটু অবাক হয়ে বলল, আরে বাবা, শাখাটা ওখানেই আছে। শাখা কি আর উড়ে যাবে? দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। এই সব শুনে মীরাক্ষী এক কোণে দাঁড়িয়ে মনে মনে হেসে বলল, যতই খুঁজো, শাখা তোমরা কিছুতেই পাবে না। সূর্য আবার উপরে গিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল। আলমারি খুলল, কাপড় সরালো, ড্রয়ের উল্টে দেখল, কিন্তু কোথাও শাখা নেই। তার মুখ গম্ভীর হয়ে গেল। মনে মনে বলল, শাখা দুটো গেল কোথায়? এদিকে নিচে এক অন্য নাটক শুরু হয়ে গেছে। ময়ূরাক্ষী আর রূপা বসে বসে অস্থিরতা তৈরি করছে। রূপা ময়ূরাক্ষীর কাছে এসে ফিসফিস করে বলল, মম, যদি শাখাটা না পাওয়া যায় তাহলে কি হবে? ময়ূরাক্ষীর সঙ্গে সঙ্গে মুখটা গম্ভীর করে বলল, না, তুমি এরকম কথা বলো না। যদি শাখা না পাওয়া যায় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আজকের তো মূল অনুষ্ঠানই শাখা পড়ানোর। আর তুমি দেখনি একটা শাখা ভেঙে যাওয়াতেই সূর্যের কত বড় ক্ষতি হয়েছিল?
তার কথায় যেন ভয় ছড়িয়ে পড়ল চারদিকে। ঠিক তখনই সূর্য আর সোহাগ নিচে নেমে এলো। ইন্দ্র ছুটে গিয়ে জিজ্ঞেস করল, কিরে, শাখাটা পেলি? সূর্য মাথা নেড়ে বলল, না বাবা, কোথাও পেলাম না। আমার মনে হচ্ছে শাখাটা চুরি হয়ে গেছে। এই কথা শুনে ময়ূরাক্ষী নাটকীয়ভাবে অবাক হয়ে উঠল। কি বলছো, শাখা চুরি হয়ে গেছে? তারপর সোহাগের দিকে তাকিয়ে বলল, কাল রাতেই তো আমি তোকে জিজ্ঞেস করেছিলাম শাখা গুছিয়ে রেখেছিস কিনা, তুই তো বলেছিলি রেখেছিস। সোহাগ কাপা গলায় বলল, হ্যাঁ গিন্নিমা, আমি সত্যিই যত্ন করে তুলে রেখেছিলাম। সূর্য এবার স্পষ্ট করে বলল, একদম ঠিক বলছে, আমি নিজে শাখাটা ওয়ার্ডরোবের ভেতরে রেখে দিয়েছিলাম। ময়ূরাক্ষী আবার সুযোগ পেয়ে গেল। সে আরও জোরে নাটক শুরু করল। সোহাগকে লক্ষ্য করে বলল, তুমি কি চাইছো বলো তো? তুমি কি আমার ছেলের ক্ষতি করতে চাইছো? আমি ভেবেছিলাম তুমি আমার ছেলেকে নতুন জীবন দিয়েছ, কিন্তু না, আমি ভুল ছিলাম। সোহাগের চোখে জল চলে এলো। সে কিছু বলতে পারছিল না। ঠিক তখন সূর্য রেগে উঠে বলল, মম, তুমি কেন সোহাগকে দোষ দিচ্ছ? এখানে ওর দোষটা কোথায়? চোর কি ওর বন্ধু নাকি? একটা সামান্য শাখা নিয়ে প্লিজ এত বড় সিন ক্রিয়েট করো না। সে আরও বলল, বাজারে এরকম শাখা অনেক পাওয়া যায়, আমরা আরেকটা নিয়ে আসব, তাহলেই তো হয়ে যাবে। ইন্দ্র সূর্যের কথায় সায় দিল, হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি এক্ষুনি নতুন শাখা আনার ব্যবস্থা করছি। সবাই একটু শান্ত হতে যাচ্ছিল। ঠিক তখনই গুরুদেব ধীরে ধীরে বললেন, নতুন শাখা আনা যায় ঠিকই, কিন্তু এইভাবে শাখা চুরি হয়ে যাওয়া, এটা আমার কাছে অমঙ্গলের ইঙ্গিত মনে হচ্ছে। সবাই থমকে গেল। গুরুদেব আবার বললেন, যখন একটা শুভ কাজে এত বাধা আসে, তখন ভাবতে হয় এই বিয়েতে ভগবানের ইচ্ছে আছে তো? আমি কিন্তু সূর্যের অমঙ্গলের ইঙ্গিত পাচ্ছি। এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। ময়ূরাক্ষী সঙ্গে সঙ্গে আবার নাটক শুরু করল। মুখে হাত দিয়ে কাদার ভান করে বলল, আমি তো প্রথম থেকেই বলছিলাম, এই মেয়েটা আমাদের ঘরে আসার পর থেকেই অশান্তি শুরু হয়েছে, আজ আবার শাখা চুরি, এটা কি সাধারণ ঘটনা? রূপাও পাশে দাঁড়িয়ে ভয় ভয় বলল, মম, তাহলে কি এই বিয়ে বন্ধ হয়ে যাবে? এই কথা শুনে সোহাগ যেন ভেঙে পড়ল। তার মাথা নিচু হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি সত্যিই শাখাটা যত্ন করে রেখেছিলাম। কিন্তু কেউ তার কথা শুনতেই চাইছিল না। ঠিক তখন সূর্য এগিয়ে এসে সোহাগের পাশে দাঁড়াল। সে দৃঢ় গলায় বলল, এই বিয়ে হবে, কেউ এটা আটকাতে পারবে না। একটা শাখা হারিয়ে গেলে সম্পর্ক হারিয়ে যায় না। তার চোখে ছিল আত্মবিশ্বাস। ইন্দ্রও বলল, ঠিক কথা, আমরা নতুন শাখা আনব, অনুষ্ঠান চলবে। গুরুদেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে, তোমরা যদি এতটাই দৃঢ় হও, তাহলে নতুন শাখা এনে অনুষ্ঠান করা যেতে পারে। তবে সাবধান, মনের মধ্যে সন্দেহ রেখে কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না। পরিস্থিতি একটু সামলে উঠলেও বাতাসে একটা অদ্ভুত অশান্তি রয়ে গেল। আর এক কোণে দাঁড়িয়ে মীরাক্ষী সবকিছু দেখে মুচকি হেসে বলল, নাটক তো এখনো শুরু, আসল খেলা তো এখনো বাকি। সোহাগের দিকে তেড়ে এসে ময়ূরাক্ষী দাঁড়াল, তার চোখে রাগ, কণ্ঠে তীব্র অভিযোগ। সোহাগ, আমি কিন্তু তোমাকে ছাড়ব না। তুমি বলো তো, আমার ছেলের জীবনটা কেন তুমি এইভাবে নষ্ট করছো? হঠাৎ এমন অভিযোগে সবাই থমকে গেল। সোহাগ কিছু বলার আগেই তার ঠাম্মি এগিয়ে এসে ময়ূরাক্ষীর সামনে দাঁড়ালেন। শান্ত গলায় বললেন, আপনি এইভাবে ওকে বলছেন কেন গিন্নিমা? ও তো আর ইচ্ছা করে শাখাটা হারায়নি। আর কোন স্ত্রী চায় বলুন তো তার স্বামীর অমঙ্গল হোক? কিন্তু ময়ূরাক্ষী যেন শুনতেই পাচ্ছিল না। ঠান্ডা অথচ কঠিন গলায় বলল, কে কি চায় আমি জানি না, কিন্তু এই মেয়েটাকে আমি আর একদম বিশ্বাস করতে পারছি না। ঘরের ভেতর একটা চাপা উত্তেজনা তৈরি হলো। কেউ কিছু বলার আগেই ময়ূরাক্ষী ঘুরে দাঁড়িয়ে ইন্দ্রকে বলল, পুলিশকে ফোন করো, এক্ষুনি। ইন্দ্র একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত ফোন করে পুলিশকে খবর দিল। ঘরের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। সোহাগ মাথা নিচু করে দাঁড়িয়ে যেন কিছুই বুঝতে পারছে না। ঠাম্মি আবারও সোহাগের কাছে গেলেন। নরম গলায় বললেন, তুই আরেকবার ঘরটা ভালো করে খুঁজে দেখ তো মা, কোথাও না কোথাও পাওয়া যাবে। সূর্য তখন পাশে দাঁড়িয়ে বলে উঠল, ওটা তো কোনো ছোট জিনিস না যে চোখে পড়বে না, থাকলে আমি দেখতে পেতাম। তবুও সোহাগ হাল ছাড়ল না। সে আবার ঘরের ভেতরে ঢুকে পড়ল। এক এক করে সব জায়গা খুঁজতে লাগল, আলমারি, ড্রয়ার, বিছানার নিচে, এমনকি পর্দার পেছনেও, কিন্তু কোথাও শাখার খোঁজ নেই। এদিকে ময়ূরাক্ষী এক কোণে দাঁড়িয়ে মনে মনে হাসছিল। যতই খুঁজো সোহাগ, তুমি শাখা পাবে না। এবার তুমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে সোহাগ যখন ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, তখনই হঠাৎ তার চোখে পড়ল মেঝেতে একটা আংটি পড়ে আছে। সে ধীরে ধীরে আংটিটা তুলে নিল। হাতে নিয়ে একটু তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই আংটিটা তো আমার চেনা, আমি তো বুঝতে পারছি এটা কার, কিন্তু এটা এখানে এলো কি করে? তার মনে যেন হঠাৎ একটা সন্দেহের আলো জ্বলে উঠল। এদিকে নিচে পুলিশ এসে পৌঁছেছে। ইন্দ্র অফিসারকে বলছে, ওই শাখাজোড়াটা আমাদের পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের সুখ অমঙ্গল সবকিছুই যেন এর সঙ্গে জড়িয়ে আছে। পুলিশ অফিসার মাথা নেড়ে বললেন,
ঠিক আছে, আমরা পুরো বাড়ি সার্চ করব, কেউ না কেউ তো এটা নিয়েছে। ঠিক তখনই ময়রাক্ষী এগিয়ে এসে অফিসারকে থামিয়ে দিল। একটু দাঁড়ান, পুরো বাড়ি সার্চ করার আগে ওই মেয়েটাকে বলে সোহাগের দিকে আঙুল তুলল। ওকেই আগে জিজ্ঞাসাবাদ করুন। অফিসার অবাক হয়ে বললেন, উনি তো আপনার পুত্রবধূ, আপনি ওনাকেই সন্দেহ করছেন? ময়রাক্ষী বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, হ্যাঁ, আমি ওকেই সন্দেহ করছি। ওর বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, গরিব ঘরের মেয়ে, আমাদের বাড়ির বউ হয়ে অনেক বড় সুযোগ পেয়েছে, হয়তো শাখাটা বিক্রি করে টাকা ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। ঠাম্মি এগিয়ে এসে কাঁপা গলায় বললেন, কর্তামা, এসব আপনি কি বলছেন? আমাদের এখানে নিমন্ত্রণ করা হয়েছে, তাই আমরা এসেছি, আমরা চুরি করতে আসিনি। গোপালও আর চুপ থাকতে পারল না। সে বলল, গিন্নিমা, আপনি আমাদের অকারণে অপমান করছেন, এটা ঠিক হচ্ছে না। সূর্য এবার সামনে এসে দাঁড়াল, দৃঢ় গলায় বলল, মা, তুমি অনেক বড় কথা বলে ফেলেছ, এখন সত্যিটা বের করতেই হবে। পুলিশ অফিসারও বললেন, চোর যতই চালাক হোক, পুলিশের চোখ ফাঁকি দিতে পারবে না, আমরা আসল চোরকে ধরবই। অফিসাররা যখন ঘর সার্চ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই সোহাগ দ্রুত এগিয়ে এসে বলল, একটু দাঁড়ান বড়বাবু, সার্চ করার দরকার নেই। সবাই একসাথে তাকালো তার দিকে। ইন্দ্র বিস্মিত হয়ে বলল, মানে, তাহলে শাখাটা কোথায়? সোহাগ ধীরে ধীরে বলল, শাখাটা চুরি যায়নি, আমার কাছেই আছে। ঘরে যেন বজ্রপাত হল, সবাই অবাক হয়ে গেল। ইন্দ্র রেগে উঠে বলল, তোর কাছে আছে মানে? তুই কি আমাদের সঙ্গে মজা করছিস? সোহাগ শান্ত গলায় বলল, না কর্তাবাবু, আমি কোনো মজা করছি না, শাখা জোড়া দুটো আমার কাছেই আছে। ময়রাক্ষীর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে হঠাৎ আতঙ্কের ছায়া। সোহাগ এবার হাতে ধরা আংটিটা সামনে তুলে ধরল। আমি যখন ঘরে খুঁজছিলাম তখন এটা পেলাম। এই আংটিটা আমি খুব ভালো করে চিনি, এটা কার সেটাও জানি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সোহাগ ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বলল, শাখা হারায়নি, কেউ লুকিয়ে রেখেছিল, আর সেই মানুষটার ভুলেই এই আংটিটা এখানে পড়ে গেছে। সবাই এখন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে সোহাগ কি বলবে। ময়রাক্ষীর চোখে তখন অস্বস্তি স্পষ্ট, সে বুঝতে পারছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সোহাগ আবার বলল, আমি এখনই সব বলতে পারি, কিন্তু তার আগে একটা কথা জানতে চাই, এই বাড়িতে কি সত্যিই আমাকে কেউ বিশ্বাস করে? তার কণ্ঠে কষ্ট, চোখে জল। সূর্য এগিয়ে এসে বলল, আমি তোমাকে বিশ্বাস করি সোহাগ। ঠাম্মি বললেন, আমিও করি মা। এই দুটো কথাই যেন সোহাগকে শক্তি দিল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তাহলে শুনুন, শাখাটা আমি নিজেই লুকিয়ে রেখেছিলাম। সবাই আবার চমকে উঠল। ইন্দ্র বলল, কেন? সোহাগ বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম এই বাড়িতে আমাকে কতটা বিশ্বাস করা হয়, আর কে আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারপর সে আংটিটার দিকে তাকিয়ে বলল, এই আংটিটাই আমাকে সত্যিটা বুঝতে সাহায্য করেছে। ময়রাক্ষীর হাত কাঁপতে শুরু করেছে। সোহাগ ধীরে ধীরে বলল, এই আংটিটা যার, সেই মানুষটাই শাখা লুকিয়ে রেখেছিল, আর আমাকেই দোষী বানাতে চেয়েছিল। ঘরের সবাই এখন সেই মানুষটার নাম শোনার অপেক্ষায়। কিন্তু সোহাগ থেমে গেল। এক রহস্যময় নীরবতা তৈরি হল। সে শুধু বলল, সত্যিটা খুব শিগগিরই সবাই জানতে পারবে। পুলিশ অফিসার বললেন, তাহলে আমরা তদন্ত চালিয়ে যাব। সোহাগ মাথা নেড়ে বলল, না বড়বাবু, দরকার হবে না, আমি নিজেই সত্যিটা সামনে আনব। ময়রাক্ষীর বুক থরভর করছে, তার চোখে এখন ভয়, অনিশ্চয়তা। এদিকে বাকিরা হতবাক, কি হচ্ছে, কে আসল দোষী, কিছুই যেন পরিষ্কার নয়। ঠিক তখনই দৃশ্যটা থেমে যায়। এভাবেই শেষ হয় সেদিনের ঘটনা, রহস্য, সন্দেহ আর অজানা সত্যের এক জটিল মোড়ে দাঁড়িয়ে।